এবারও পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংকটে পড়তে যাচ্ছে সদ্য এইচএসসি উত্তীর্ণরা। নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমাতে শিক্ষার মানে বৈষম্য কমানোর পরামর্শ। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ ৩ জন আটক। পুলিশের দাবি ৩ জনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। নিউ ইয়র্কে ইমাম সহ 2 জন নিহত হওয়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক রাজনীতিই কারণ, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রেলের প্রস্তুতি শেষ পর্যায়ে। যোগ হচ্ছে নতুন ইঞ্জিন ও অতিরিক্ত বগি, কালোবাজারি বন্ধে থাকছে নজরদারি। এবং উত্তরাঞ্চলে বন্যার পানি নেমে গেলেও সব হারিয়ে নিঃস্ব এখন অনেকেই। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, সরকারি সহায়তার দাবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ। এবারও পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংকটে পড়তে যাচ্ছে সদ্য এইচএসসি উত্তীর্ণরা। পাশের সংখ্যা চেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কম হওয়ায় এই সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষাবিদরা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মানের ভারসাম্য এনে উচ্চশিক্ষায় বৈষম্য কমানো সম্ভব। অবশ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, ভালো বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা বেশি থাকলেও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না কেউই। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীরা ভাসছেন আনন্দের জোয়ারে। এদের মধ্যে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের আনন্দের মাত্রাটা একটু বেশি। পছন্দের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হওয়ার প্রত্যাশা সবারই। খুব খুশি, এখন ভালো কোথাও অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করব। প্রত্যাশা যে আমাদের বেচ যারা আছে তারা মানে বিগত পাবলিক ভার্সিটিগুলো আরো অনেক বেশি আমরা চান্স পাবো। সামনে অ্যাডমিশন, এখন এই ভালো রেজাল্ট দিয়ে অ্যাডমিশনে ভালো করতে হবে। একটা ভালো ভার্সিটিতে পড়লে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো ভালোভাবে। এবছর 10টি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 8,99,000 শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছেন 58,000-এরও বেশি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিসংখ্যান অনুযায়ী দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনার্স কোর্সে ভর্তি হতে পারবেন প্রায় 8.5 লাখ শিক্ষার্থী। অর্থাৎ ভালো ফল করেও পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না অনেকেই। এমন প্রেক্ষাপটে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে মানের সমতা আনার প্রতি জোর দিয়েছেন শিক্ষাবিদরা। ভালো শিক্ষার্থীদের জন্য অত বেশি উদ্বিগ্ন না, তারা তো ভালো করবেই, যেখানে থাকুক ভালো করবে। 10% হয়তো, বাকি যে 90% যারা পাশ করবে ওরা কি আসলে যোগ্য? আমাদের শিক্ষার অপূর্ণতা রয়ে গেছে। পাবলিক বিশ্ববিদ্যালয় যেরকম আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি বলছে, প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংকট থাকলেও কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না। সব ছেলে যদি ভর্তি হতেও চায় তাহলে সিটের কোনো অভাব নাই, পছন্দের বিশ্ববিদ্যালয়টা পাবে না বা পছন্দের বিভাগে নাও পেতে পারে। এটাই একটা সমস্যা আমাদের আছে, এটা স্বীকার করতে হবে। সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় উভয় ক্ষেত্রে মানটাকে বজায় রাখতে চাই। ইউজিসি বলছে, আগামী শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 27টি নতুন বিভাগ খোলার অনুমতি দিয়েছেন তারা। এসব বিভাগে অন্তত 2,000 শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। গত বছরের ফল বিপর্যয়কে শিক্ষা হিসেবে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে যশোর শিক্ষা বোর্ড। এবার পাশের হারে দেশ সেরা ফল করেছে এ বোর্ডের শিক্ষার্থীরা। শুধু তাই নয়, জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা বেড়েছে গত বছরের তুলনায় প্রায় 3 গুণ। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বোর্ড সংশ্লিষ্টদের দাবি, ব্যর্থতার গ্লানি থেকে বের হতে নেওয়া কিছু কার্যক্রমের ফলেই এই সফলতা এসেছে। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2015 সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের পাশের হার ছিল 46.45, যা দেশের সাধারণ বোর্ডের মধ্যে ছিল সবার নিচে। সে ব্যর্থতা কাটিয়ে উঠতে সক্ষম হওয়ায় এবার যশোরে শিক্ষার্থীদের উল্লাসটা ছিল চোখে পড়ার মতো। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর জন্য শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করে। সেই উদ্যোগ কলেজগুলো নিয়মিত অনুসরণ করায় এবার সেরা সাফল্য এসেছে। ইন্টারমিডিয়েট শ্রেণী হলো আমাদের টার্গেট এরিয়া, ফাউন্ডেশন টাইম, তাদেরকে যে কোনো মূল্যে কলেজে উপস্থিত করা এবং ভালো শ্রেণী পাঠদান করানো এবং তাদেরকে গড়ে তোলা। তাদের যেসব পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো আরও কিভাবে ভালো করতে পারে সেইভাবে প্রস্তুতি নেওয়া, এই সামগ্রিক পরিস্থিতি ভালো ফলাফলের জন্য প্রভাব পড়েছে। আমরা শুধু মানসম্মত শিক্ষাই না, নিবিড়
পর্যবেক্ষণ, মডিফিকেশন, কারেকশন, যখন যেটা যেখানে লেগেছে বা কমতি ছিল আমরা সেই ব্যবস্থাগুলো করেছি। শিক্ষার্থী ও অভিভাবকরা জানালেন, ব্যর্থতা থেকে শিক্ষা নেয় এবং পাঠ্য বইমুখী হওয়ায় সফলতা এসেছে। পড়ছিলাম ভালোভাবে, স্যারদের আছে, সাপোর্ট আছে। রেজাল্টটা বাবা মাকে উৎসাহিত করতে চায়, ক্যান্টিন টিচাররা তো আছে। কলেজে সারা সেভাবে কেয়ার নিচ্ছে, বাচ্চাদের স্পেশাল ভাবে ক্লাস নেয়। তারা মূল বইয়ের দিকে চলে গেছে, লেখাপড়া যাতে ভালো হতে হয় এই জন্য তারা পরিশ্রম করেছে। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বললেন, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা ও রাজনৈতিক স্থিতিশীলতা সফলতার মূল কারণ। অভিভাবকবৃন্দের সচেতনতা, গতবারের যে রেজাল্ট খারাপ হয়েছিল সেটা কভার করার জন্য মানসিকভাবে তারা প্রস্তুত নিচ্ছিল ভালো পড়ার, সেই কাজটি তারা করেছে। যশোর বোর্ডে এবার পাশের হার 83.42, জিপিএ 5 পেয়েছে 4586 জন। এ বোর্ড থেকে শতভাগ পাশের প্রতিষ্ঠানের সংখ্যা 13টি এবং একজনও পাশ করেনি একটি প্রতিষ্ঠানে। সময় সংবাদ, যশোর। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ 3 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতরাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হলেও সকালে বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, নগরীর ডবল মোরিং এলাকায় কয়েকজন জঙ্গি অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবির একটি বিশেষ দল। এ সময় সেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রিপনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে পটিয়া ও কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে ইমরান ও রনি নামে দুজনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে 2টি ল্যাপটপ, মোবাইল ও জঙ্গিবাদে উস্কানিমূলক বেশ কিছু বই জব্দ করা হয়। এদের মধ্যে রিপন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং রনি ছাত্র শিবিরের নেতা বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য এবং গোপনে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত করছিল বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমরান, সে পাওয়ার ডেভেলপমেন্টের একজন এক্সপার্ট, এবং অপরজন রিপন, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, এবং পটিয়া থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম রনি, সে একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃস্থানীয় পর্যায়ে ছিল। তারা আনসারুল্লাহ বাংলা টিমের এই দক্ষিণ পূর্বাঞ্চলের নেতৃত্বের দায়িত্বে ছিল। জঙ্গিবাদকে সম্প্রসারিত করার জন্য যা যা করা দরকার তারা সেগুলো করছিল। নিউ ইয়র্কে ইমাম আলাউদ্দিন আকন্জি ও তারাউদ্দিন মিয়া হত্যাকাণ্ডকে বিদ্বেষমূলক উল্লেখ করে এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক রাজনীতির সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন সব ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতিনিধি ও নেতারা। নিউ ইয়র্কের মেয়র ভবন সিটি হলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। এ সময় বিভিন্ন ধর্মীয় ও কমিউনিটি নেতারা বক্তব্য রাখেন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসরুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকালে নগর ভবনে সংবাদ সম্মেলন করে নিউ ইয়র্কের মুসলমান, খ্রিস্টান, জুইশ ও শিখ ধর্মীয় নেতা এবং কৃষ্ণাঙ্গ ল্যাটিনো আরব সম্প্রদায়ের প্রতিনিধি সহ কয়েকটি মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠন। হত্যাকাণ্ডে অভিযুক্তকে গ্রেফতার ও তদন্তে অগ্রগতির জন্য সংবাদ সম্মেলনে ইমাম আলাউদ্দিনের পরিবার, পুলিশ বিভাগ সহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। হত্যাকাণ্ডের উদ্দেশ্য খুঁজে বের করারও আহ্বান জানান তারা। মুসলিম কমিউনিটি নেটওয়ার্কের বোর্ড প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে এই হত্যাকাণ্ডকে হেট ক্রাইম উল্লেখ করে এর জন্য ট্রাম্পের জাতিবিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেন। একই মত আমেরিকান লয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং নিউ ইয়র্ক সিটির সাবেক মানবাধিকার কমিশনারের। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা না গেলেও ট্রাম্পের অভিবাসন বিরোধী ও জাতিবিদ্বেষমূলক বক্তব্য এ ধরনের হত্যাকাণ্ডকে উস্কে দিয়েছে বলে মনে করা হচ্ছে। আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে সবার মাঝে সম্প্রীতির আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের আইন এ ধরনের হত্যাকাণ্ডের কঠোর বিচার ও পরিবারকে সুরক্ষা দিয়েছে। আমরা আশা করি বিচার বিভাগ একে হেট ক্রাইম হিসেবে চিহ্নিত করে যথাযথ বিচার নিশ্চিত করবে। কেবল সরকারের প্রতিনিধি হিসেবেই নয়, জুইশ কমিউনিটির প্রতিনিধি হিসেবেও সহিংসতা ও বিদ্বেষকে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন সিটি কন্ট্রোলার স্কট স্ট্রিঙ্গার। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার মেলিসা পার্ক বিভেরিটো বলেন, এই সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকা খুব জরুরি। কোন এক কমিউনিটির উপর আঘাত করাকে আমরা যুক্তরাষ্ট্রের সকল সম্প্রদায়ের উপর আঘাত বলে মনে করি। এমন বিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে আমাদের আরো সোচ্চার হতে হবে। অভিবাসীদের ফেরত পাঠানোর মতো বক্তব্য হেট ক্রাইমকে উস্কে দিচ্ছে। আমাদের এখানে সব জাতি ধর্মের প্রতিনিধি রয়েছেন। আমরা সবাই এ ধরনের আচরণের বিরোধী। ভবিষ্যতে এমন ঘটনা মোকাবিলায় আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে।
গত 13ই আগস্ট নিউ ইয়র্কের কুইন্সের ওজন পার্ক এলাকায় ফোরকান মসজিদের ইমাম আলাউদ্দিন আকঞ্জি ও তার সহযোগী তারাউদ্দিন মিয়াকে গুলি করে হত্যা করা হয়। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে রেল কর্তৃপক্ষ। এবারের ঈদেও নতুন ইঞ্জিনের পাশাপাশি যুক্ত হবে অতিরিক্ত বগি। এছাড়া ট্রেনের শিডিউল ঠিক রাখতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। টিকিট কালোবাজারি বন্ধেও নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। প্রিন্স আরফিনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। তুলনামূলক সাশ্রয়ী আর আরামদায়ক হওয়ায় রেলের প্রতি যাত্রীদের আগ্রহ বরাবরই একটু বেশি। বাংলাদেশ রেলওয়ের 1808 কিলোমিটার মিটার গেজ ও 409 কিলোমিটার ব্রড গেজ রেলপথে স্বাভাবিক অবস্থায় 340টি ট্রেন চলাচল করে। এর মধ্যে গড়ে দৈনিক 1,18,000 যাত্রী যাতায়াত করেন। আর ঈদ মৌসুমে সরকারি হিসাবে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 1,70,000-এ, যদিও শেষ 3 দিনে তা 2 লাখ ছাড়িয়ে যায়। আর তাই এবারের ঈদে যাত্রী চাপ সামাল দিতে রেলওয়ের ওয়ার্কশপে চলছে প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে অতিরিক্ত ইঞ্জিনের পাশাপাশি যোগ করা হবে বেশ কিছু বাড়তি বগিও। ঈদের আগে ও পরে 3 দিন করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট সহ বেশ কয়েকটি রুটে চলবে বাড়তি ট্রেন। এছাড়া ঈদের দিন শোলাকিয়ার উদ্দেশ্যেও ছাড়বে বিশেষ ট্রেন। আমাদের যে বিদ্যমান ট্রেন সমূহ আছে, এই ট্রেন সমূহ আমরা কিছু বগি সংযোজন করব, বগি বেশি করে সংযোজন করব এবং স্পেশাল ট্রেনের ব্যবস্থা করব, যাতে যাত্রীরা ঈদুল আজহা উপলক্ষে সহজে তারা বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করতে পারে। এদিকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ সজাগ বলে জানালেন মন্ত্রী। আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী সমূহ যৌথভাবে দায়িত্ব পালন করবে। অজ্ঞান পার্টি, মলম পার্টি কালোবাজারে থাকবে না, তাদেরকে আমরা শতভাগ প্রতিহত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এছাড়া যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে বলেও জানান রেলমন্ত্রী। স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি যাত্রী পরিবহন করতে হয় বলেই প্রতি বছর ঈদ কিংবা কোরবানি এলে রীতিমতো হিমশিম খেতে হয় রেলওয়ে কর্তৃপক্ষকে। তবে গত কয়েক বছরের অভিজ্ঞতায় নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রেলওয়ে। তারা বলছেন নিজেদের সাধ্যের মধ্যে সবটুকু দিতে পারলে যাত্রী সেবা প্রায় 100% নিশ্চিত করা সম্ভব হবে আসছে ঈদুল আজহায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, রাজনৈতিক পোস্টার, বিলবোর্ড লাগাতে সিটি কর্পোরেশনের থেকে অনুমোদন নিতে হবে। সংবাদ সম্মেলনে জানালেন ঢাকা উত্তর সিটি মেয়র। এবং গুদামের অভাবে জয়পুরহাটে খোলা আকাশের নিচে পড়ে আছে হাজার হাজার মেট্রিক টন সার। নষ্ট হচ্ছে গুণগত মান, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্যই সরকার জঙ্গিবাদকে পুষে রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জিয়াউর রহমান নয়, বরং আওয়ামী লীগ নেতারাই বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িত। জঙ্গিবাদকে সুষ্ঠুভাবে মোকাবেলা না করে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এটাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য ব্যবহার করা হচ্ছে, যার ফলে প্রকৃত অপরাধীরা তারা আড়ালে থেকে যাচ্ছে। শেখ মুজিবের মর্মান্তিক হত্যার পরে ক্ষমতায় বসেছিল আওয়ামী লীগ। এটা খুব পরিষ্কার যে যারা শেখ মুজিবের হত্যার পরে ক্ষমতায় বসেছিল তারাই এটার মূল চাবিকাঠিতে ঘুরিয়েছিল। বানের জল নেমে গেছে, পরিবারের সবাইকে নিয়ে বাড়ি ফিরেছেন বিভিন্ন জায়গায় আশ্রিতরা। বদলে গেছে চিরচেনা বসত বাড়ি, ঘরের জায়গায় ঘর নেই। বন্যায় ভেসে গেছে আসবাবপত্র, সবাইকে নিঃস্ব করে সব ধুয়ে মুছে নিয়ে গেছে ব্রহ্মপুত্রের জল। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা। এখন শুধু সরকারের দিকে তাকিয়ে খোলা আকাশের নিচে সময় পার করছেন উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম।
কৃষির ওপর নির্ভর করে বেশ ভালোই যাচ্ছিল ফুলছড়ি উপজেলার সিংড়িয়া গ্রামের মধ্যবিত্ত পরিবারের কর্তা মজিবর মিয়ার সংসার। কিন্তু বন্যা তার জীবনের সব সংগ্রাম আর অর্জন লণ্ডভণ্ড করে দিয়েছে। তার বাড়িতে বসার পিঁড়ি পর্যন্ত নেই। প্রতিবেশীদেরও একই অবস্থা। এমন অবস্থা আমাদের কোনো কিছু নাই যে একটা জিনিস করবো বা খুঁড়ি উঠাবো বা ঘর তুলবো, এই ধরনের জায়গা নেই। যেহেতু ভিড়াও চলে গেছে, ওখানে তো মাটি কাটার মতো তৌফিকও নেই। এখন আমরা কিভাবে চলবো, কিভাবে আমরা থাকবো? বন্যার পানির তোরে ভেঙে গেছে বেশ কিছু ব্রিজ কালভার্ট। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। পারাপারের জন্য বাঁশের সাঁকো আর নৌকাই এখন ভরসা। উদাখালী ইউনিয়নের সিংড়িয়া থেকে ফুলছড়ি উপজেলা পর্যন্ত 3 কিলোমিটার রাস্তায় ধসে গেছে 3টি ব্রিজ, যার ফলে এই এলাকার বেশ কয়েকটি গ্রামের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলা হেডকোয়ার্টারের যোগাযোগ ব্যবস্থা। ভুক্তভোগীদের দাবি, বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্বাসনের পাশাপাশি এই এলাকার ধসে যাওয়া ব্রিজ কালভার্টগুলো পুনর্নির্মাণ করা হলে হয়তো এই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ আবারও ঘুরে দাঁড়াতে পারবে। আমাদের প্রতিদিন 5 টাকা করে যাইতে আসতে লাগে, 10 টাকা করে লাগে। আমরা এগুলো কই পাই? সাঁকো পার হতে হয়, ভ্যানে পার হতে হয়, অনেক পয়সা খরচ করতে হয়। গুরুতর অসুস্থ একটা রোগী হলে আমাদের নিয়ে যাওয়ার কোনো পথ নাই। তবে শিগগিরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিলেন সরকারি এই কর্মকর্তা। পুনর্বাসনের জন্য তাদের যে ঘরবাড়ি নির্মাণের জন্য টিন এবং নগদ অর্থের প্রয়োজন, সেগুলো আমরা অলরেডি চাহিদা প্রেরণ করেছি। বরাদ্দ সাপেক্ষে আমরা 1-1.5 সপ্তাহের ভিতরেই আমরা এই চাহিদা অনুযায়ী তাদেরকে আমরা পুনর্বাসন করতে সক্ষম হব। জেলা প্রশাসন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বন্যায় গাইবান্ধার 4 উপজেলায় ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট ও কৃষি সহ বিভিন্ন খাতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় 320 কোটি টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পরিবেশ দূষণের দায়ে জরিমানা দিতে শুরু করেছেন হাজারীবাগের ট্যানারি মালিকরা। তবে অতি দ্রুত কারখানা স্থানান্তর করা না হলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি শিল্প মন্ত্রণালয়ের। এদিকে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে শিগগিরই রিভিউ করার কথা জানালেন ট্যানারি মালিকদের সংগঠন বিটিএর সভাপতি। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। ট্যানারি স্থানান্তরে গড়িমসি করায় পরিবেশ দূষণ অব্যাহত থাকায় গত 16 জুন হাজারীবাগের 154টি ট্যানারি কারখানাকে প্রতিদিন 50,000 টাকা করে জরিমানা করেন হাইকোর্ট। পরে কারখানা মালিকদের আপিল আবেদনের প্রেক্ষিতে গত 18 জুলাই কারখানা প্রতি দৈনিক 10,000 টাকা করে জরিমানার আদেশ দেন আদালত। এরপর শিল্প মন্ত্রণালয় থেকে কারখানা মালিকদের কাছে লিখিত নির্দেশ দেওয়ার পর গত 11 আগস্ট থেকে শিল্প সচিব বরাবর সোনালী ব্যাংক শিল্প মন্ত্রণালয় শাখার মাধ্যমে জরিমানা দেয়া শুরু করেন ট্যানারি মালিকরা। বুধবার দুপুর পর্যন্ত জমা হয় 65 লাখ টাকার বেশি। শিল্প সচিব বলছেন, জরিমানাই শেষ কথা নয়, নির্ধারিত সময়ের মধ্যেই হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্প নগরীতে ট্যানারি স্থানান্তর করতে হবে। গত 11 আগস্ট থেকে তারা টাকা জমা দেওয়া শুরু করেছে। এটি যে একটা সমাধান তা না, তাদেরকে সেখানে যেতে হবে। আমি ওদেরকে বলছি যে আপনারা সাভারে স্থানান্তর করে আমাদের কাছে রিপোর্ট দেন, তখন আমরা আদালতে জানিয়ে দেব। তো এখন যদি তারা থেকে যায় তাহলে ডেফিনেটলি তারা কিছু বাধার সম্মুখীন হবে। তবে ট্যানারি মালিকদের সংগঠন বিটিএ বলছে, সর্বোচ্চ আদালতের রায়ের পর বন্ধ হয়ে গেছে 50টির বেশি কারখানা। তাই কারখানা স্থানান্তরের অগ্রগতি তুলে ধরে আদালতে রিভিউ আবেদন করার কথা ভাবছেন তারা। যে সকল ট্যানারি হাজারীবাগে কার্যক্রম পরিচালনা করছে তাদের ক্ষেত্রে এটা আপনার প্রযোজ্য হচ্ছে। আমাদের যেহেতু রিভিউর সুযোগ আছে, আমরা রিভিউ করব এবং আমরা যাতে এই জরিমানা থেকে অব্যাহতি পাই, আমাদের কাজের অগ্রগতি আমরা উপস্থাপন করতে পারবো। 40টি ট্যানারি এই মাসের থেকে আমরা কার্যক্রম শুরু করতে পারবো। কিন্তু যে আমাদের যে বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ সহ এইসব সুবিধা কিন্তু আমাদেরকে এখনো দেওয়া হয়নি। এদিকে জরিমানা দিয়ে কারখানা স্থানান্তরে গড়িমসি করলে জনস্বার্থে আবারও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মামলাটির আইনজীবী মঞ্জিল মোরশেদ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পোস্টার, বিলবোর্ড লাগাতে সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানীর গুলশানে অননুমোদিত বিভিন্ন প্রকার বিলবোর্ড সহ বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এছাড়াও তিনি আরো বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঢাকা শহর এখন মোটামুটিভাবে বিলবোর্ড মুক্ত। তবে এরপরও আমরা প্রায় প্রতিদিনই অনেক ব্যানার এবং অনেক ফেস্টুন দেখতে পাই, যার বেশ কিছু রাজনৈতিক বিলবোর্ড, সরকারের কাজের বিলবোর্ড সব সময়ই থাকবে এবং ডিএনসিসি সেখানে সবসময় অনুমতি দেবে। নারায়ণগঞ্জের এক স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মান্নান ভূঁইয়া নামে ওই সাংবাদিকের অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। আহত মান্নানের স্বজনরা জানান, গতকাল সন্ধ্যায় হিমেল নামে এক যুবক ফোন দিয়ে তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু রাতে দেখা করতে পারবেন না বলে ফোন রেখে দেন তিনি। এর কিছুক্ষণ পর শহরের পাঠানটুলি গোরস্থান রোড দিয়ে হেঁটে বাসায় ফেরার সময় 8 থেকে 10 জনের একটি সন্ত্রাসী দল মান্নানের উপর হামলা চালায়। এলোপাথারি কোপানোর এক পর্যায়ে সে চিৎকার দিলে আশেপাশের মানুষজন এগিয়ে আসে। এ সময় মান্নানের হাতে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি ঘটলে রাত 10টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। মাদক বিরোধী সংবাদ প্রকাশ ও সভা সেমিনার করার কারণে গত কয়েক মাস ধরেই একটি চক্র মান্নানকে নানা হুমকি দিয়ে আসছিল বলে জানান স্বজনরা। 6 থেকে 7 মাস আগে এক মাদক ব্যবসায়ীকে ধরায় দিছে উনি। এরপর থেকে তাকে হুমকি দুমকি দিতেছিল, হুমকি দিয়ে বলছে এই ছেলের ব্যাপারে তোর ছেলের এই যে মাদক ব্যবসায়ী করে আমার ছেলে। 24 ঘন্টার মধ্যে প্রশাসনের কাছে আর্জি ওদের জন্য গ্রেপ্তার করা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয়। সময় সংবাদে আরো থাকছে, অলিম্পিকের 200 মিটার স্প্রিন্টে ইতিহাস গড়লেন বজ্রবিদ্যুৎ উসাইন বোল্ট। 19.27 সেকেন্ড সময় নিয়ে জিতলেন টানা তৃতীয় স্বর্ণ। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। জয়পুরহাটে খোলা আকাশের নিচে পড়ে আছে হাজার হাজার মেট্রিক টন সার। দীর্ঘদিন রোদ বৃষ্টির মধ্যে সার পড়ে থাকায় এর থেকে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কৃষক। জেলা প্রশাসক জানালেন, নতুন একটি গুদাম তৈরির প্রক্রিয়া চলছে। জয়পুরহাট ঘুরে এসে মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। জয়পুরহাটে বাফার সার গুদামের ধারণ ক্ষমতা 2000 হলেও বর্তমানে মজুদ রয়েছে 12,000 মেট্রিক টন ইউরিয়া সার। ধারণ ক্ষমতার অতিরিক্ত 8,000 মেট্রিক টন সার রাখা হয়েছে গুদামের পাশে খোলা আকাশের নিচে ত্রিপল দিয়ে ঢেকে। দীর্ঘদিন এই সারগুলো বাহিরে থাকায় জমাট বাঁধা সহ বস্তার ওজনে কম থাকছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ডিলাররা। আর কৃষকদের অভিযোগ, এই সার ব্যবহার করে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না তারা। 50 কেজি সার থাকে, তা ওজন কমে একবারে 40-45 কেজি আসে বা দলা ধরে যায় সারগুলা। কৃষকেরা এই সার নিতে চায় না, তারা ব্যবহার করতে পারে না, যার জন্য আমরা ব্যবসায়িকভাবে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। দলা ধরা সার এই যে জমিতে দেওয়ার পরে আছে যে কোনো সারের উপকারে আসতেছে না। জমির উর্বরা শক্তি তো সেরকম কাজ হচ্ছেই না, বরঞ্চ আরো ক্ষতি। বিসিআইসির এই কর্মকর্তার দাবি, স্থান সংকলন না হয় বাইরে থাকা সারের বস্তাগুলো ভালো করে সংরক্ষণ করা হয়েছে। কৃষকের চাহিদার কথা মাথায় রেখে এই সারটা রাখতে হয়েছে। তবে সারটা আমরা তিরপল, রশি, বাঁশ দিয়ে ভালোভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। জেলা প্রশাসনে এই শীর্ষ কর্মকর্তা জানান, নতুন একটি বাফার সার গুদাম নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত সার বাইরে রাখা আছে, তো এই সারগুলো অ্যাকোমোডেট করার জন্য একটা নতুন বাফার গোডাউন নির্মাণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। জয়পুরহাট জেলায় প্রতি বছর কৃষকদের ইউরিয়া সারের চাহিদা রয়েছে 60,000 মেট্রিক টন। সেখানে বাফার সার গুদামে বছরে দুবারে রাখা যায় মাত্র 4,000 মেট্রিক টন সার। মাজিদুর রহমান, সময় সংবাদ, জয়পুরহাট। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ছোট ফেনী নদীতে পর্যটকবাহী ট্রলারডুবির ঘটনায় 2 মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে 4 জনের লাশ উদ্ধার করা হলো। ফায়ার সার্ভিস জানায়, সকালে মুসাপুর ইউনিয়নে নদীতে লাশ ভেসে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল লাশ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন স্বজনেরা। নিহতরা হলেন চর ফকিরা আজগর আলী দাখিল মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাবিতা ও 8ম শ্রেণীর ছাত্রী বিবি ফাতেমা। গত বুধবার বিকেলে মুসাফুরের ক্লোজা এলাকায় ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় পর্যটকবাহী ইঞ্জিন চালিত নৌকাটি। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় 4 জন। পটুয়াখালীতে সবুজ মিয়া নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোরে গোরস্থান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, গত রাত 10টার দিকে কে বা কারা টেলিফোনে সবুজকে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ভোরের দিকে গোরস্থানের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় কর্মচারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। নিহত সবুজ মিয়া পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের 10ম শ্রেণীর ছাত্র। আমার ছেলে 10টার সময় বাসার সামনেই গেল, বাসার সামনে কোনি আরে ডাকিয়ে নিয়েছে, পুলিশ তদন্ত করবে, আমরা বিচার চাই সুষ্ঠু। আমরা এটা বের করার চেষ্টা করছি যে এটা এর পেছনে কারা জড়িত। জিজ্ঞাসাবাদের জন্য আমরা 4 জনকে নিয়ে এসেছি, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ শেষে আমরা যদি আমাদের কাছে মনে হয় যে তারা জড়িত, তাতে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। দেশের বাইরের খবর। তুরস্কের পূর্বাঞ্চলে আলাদা গাড়ি বোমা হামলায় 6 জন নিহতের পর কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের বোমা হামলায় আরও 6 জন নিহত হয়েছেন। 24 ঘন্টায় 3 দফা এই হামলা ও সরকারি বাহিনীর সঙ্গে পিকেকে বিদ্রোহীদের সংঘর্ষে 250 শতাধিক আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার দুপুরে পূর্বাঞ্চলের হিজান জেলায় বিদ্রোহীরা তুর্কি নিরাপত্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে হাত বোমা ছুড়লে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও 2 জন মারা যান। হামলার পরপরই এর দায় স্বীকার করে কুর্দি বিদ্রোহীরা। এর আগে পূর্ব আনাতোলিয়ায় এলাজিকে পুলিশ স্টেশনের পাশে গাড়ি বোমা হামলায় 3 জন নিহত হন। এতে আহত হন 1/2 শতাধিক মানুষ। বুধবার ইরান সীমান্তের কাছে ফান প্রদেশের আরেকটি পুলিশ স্টেশনের সামনে বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়। এদিকে তুরস্কে একাধিক বোমা হামলার নিন্দা জানিয়েছে ইরান। অলিম্পিকের খবর। 100 মিটারের পর এবার রিওতে 200 মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতলেন উসাইন বোল্ট। 19.27 সেকেন্ড সময় নিয়ে একমাত্র অ্যাথলেট হিসেবে টানা 3 অলিম্পিকে 100 ও 200 মিটার স্প্রিন্টে স্বর্ণ জয়ের অনন্য রেকর্ড করেছেন এই জ্যামাইকান স্প্রিন্টার। জাস্টিন গ্যাটলিন, ইয়াহুন ব্লেক ফাইনালে না থাকায় 200 মিটারে অনেকটা নিশ্চিত ছিল বোল্টের জয়। আর এই জ্যামাইকান দানবের কিংবদন্তি হয়ে ওঠার পথে বাধা হতে পারেনি 100 মিটারের ব্রোঞ্জ জয়ী কানাডিয়ান স্প্রিন্টার অ্যান্ড্রে ডি গ্রাস। 200 মিটারে বিশ্ব ও অলিম্পিক রেকর্ডের মালিক বোল্ট রিতে সময় নিয়েছেন 19.27 সেকেন্ড। 20.02 সেকেন্ড সময় নিয়ে গ্রাস রৌপ্য এবং 20.12 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের লিমেট্রে। 200 মিটার স্প্রিন্ট অলিম্পিকে বোল্টের শেষ একক ইভেন্ট। এবার ট্রিপলের লক্ষ্যে 4x100 মিটার রিলেতে শেষবারের মতো অলিম্পিক ট্র্যাকে নামবেন বজ্রবিদ্যুৎ খ্যাত উসাইন বোল্ট। খেলার খবর। ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর সামনে রেখে দেশটির ক্রিকেট বোর্ডের 3 সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল আজ চট্টগ্রাম ভেন্যু পরিদর্শন করেছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে বৈঠক করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে আছি তার কাছে। পার্থ। ধন্যবাদ ফয়সাল। আগামী মাসে বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সেক্ষেত্রে 3টি ওয়ানডে এবং 2টি টেস্ট ম্যাচ খেলবে, এখানে খেলার কথা রয়েছে। তো সেক্ষেত্রে 2টি ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকায়, এছাড়া একটি টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়। এরপরেই কিন্তু চট্টগ্রামে একটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলার জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে আসবে ইংল্যান্ড দল। তো সেক্ষেত্রে ইংল্যান্ডের যে প্রতিনিধি দল আজকে কিন্তু চট্টগ্রামে এসেছে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য। 3 সদস্যের প্রতিনিধি দল প্রথমে তারা 8:30টায় তারা চট্টগ্রামের যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম রয়েছে সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসেছিলেন এবং স্টেডিয়ামে আসার পরে স্টেডিয়ামের যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে খেলোয়াড়রা হোটেল থেকে কিভাবে স্টেডিয়ামে আসবে, স্টেডিয়ামের কোন দিকে যাবে, এইসব বিষয়গুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করেছে। এছাড়া মিডিয়া বক্স থেকে শুরু করে বিভিন্ন দিকেই কিন্তু তারা দেখেছে। তো 3 সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের প্রধান উপদেষ্টা রেক ডিকাসন, এছাড়া ক্রিকেটার সংগঠনের প্রধান নির্বাহী ডেভিড লেথারডেন, এছাড়া ক্রিকেট পরিচালনা পর্ষদের পরিচালক জন কার। আমরা জন কারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে অনেকটা রুটিন ওয়ার্কের অংশ হিসেবে কিন্তু এই তারা চট্টগ্রামে কিন্তু এখানে এসেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন গত বছর কিন্তু অনূর্ধ্ব-19 ইংল্যান্ড দল কিন্তু চট্টগ্রামে খেলতে এসেছিল। সেক্ষেত্রে তারা চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কিন্তু তারা জানে, কিন্তু অনেকটা রুটিন ওয়ার্কের অংশ হিসেবে তারা এই যে চট্টগ্রামের কোন হোটেলে খেলোয়াড়রা থাকবে, এছাড়া চট্টগ্রামের যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এম এ আজিজ স্টেডিয়াম, সেই এম এ আজিজ স্টেডিয়ামে কিন্তু খেলোয়াড়রা অনুশীলন করবে। তো সেক্ষেত্রে সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা কেমন তা তারা পর্যবেক্ষণ করে তারা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানাবে, জানানোর পরেই তারা কিন্তু তাদের প্রতিবেদন দিবে। তো এই কারণে মূলত রুটিন ওয়ার্কের অংশ হিসেবে তারা এই চট্টগ্রামে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছে এবং তারা বলেছে তারা ভারতেও গিয়েছিলেন। এছাড়া আমরা এখানে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে তারা আশাবাদী যে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে খেলতে আসবে এবং তারা যত ধরনের সাহায্য সহযোগিতা চেয়েছে, লজিস্টিক সাপোর্ট চেয়েছে, সব ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু বিসিবির পক্ষ থেকে করা হচ্ছে। সেক্ষেত্রে
সেক্ষেত্রে তারা যে ধরনের সাহায্য চেয়েছে, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে, যেহেতু গুলশান এবং শোলাকিয়ায় আসলে জঙ্গি হামলা হওয়ার পরে কিন্তু নিরাপত্তার বিষয়টি একটি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেক্ষেত্রে নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইংল্যান্ডের যে প্রতিনিধি দল এসেছে, নিরাপত্তা প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলকে সব বিষয়গুলো অবহিত করা হয়েছে। এরপরেই কিন্তু বেলা 11টায় তারা চট্টগ্রামের সিএমপিতে পুলিশ কমিশনারের সাথে কিন্তু মিটিং করেছে এবং পুলিশ কমিশনার যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা সবটুকুই কিন্তু তারা এই যে যারা এই বাইরে থেকে এসেছেন, ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড বা প্রতিনিধি দল যারা এসেছেন, এছাড়া বিসিবি যে যারা 6 জন ছিল সবাইকে তারা জানিয়েছেন এবং পুলিশ কমিশনার আমাদেরকে জানিয়েছেন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু রেডিসন হোটেলে খেলোয়াড়রা থাকবে, সেখান থেকে স্টেডিয়াম যাওয়া পর্যন্ত সব ধরনের একদম চরম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে পুলিশ কমিশনার। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এই চট্টগ্রামের এমএজি স্টেডিয়াম থেকে যে ইংল্যান্ডের যে নিরাপত্তা পর্যবেক্ষক দল এসেছে তার সর্বশেষ খবর। ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে দেশটির ক্রিকেট বোর্ডের 3 সদস্য নিরাপত্তা প্রতিনিধি দল চট্টগ্রাম ভেন্যু পরিদর্শন করছিলেন। সেই ব্যাপারে জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবারও পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংকটে পড়তে যাচ্ছে সদ্য এইচএসসি উত্তীর্ণরা। নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমাতে শিক্ষার মানে বৈষম্য কমানোর পরামর্শ। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহ 3 জন আটক। পুলিশের দাবি 3 জনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। নিউ ইয়র্কে ইমাম সহ 2 জন নিহত হওয়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক রাজনীতির কারণ, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রেলের প্রস্তুতি শেষ পর্যায়ে। যোগ হচ্ছে নতুন ইঞ্জিন, অতিরিক্ত বগি, কালোবাজারি বন্ধে থাকছে নজরদারি। এবং উত্তরাঞ্চলে বন্যার পানি নেমে গেলেও সব হারিয়ে নিঃস্ব এখন অনেকেই। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, সরকারি সহায়তার দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।